3:08। আমি ফলসের জল আমার গায়ে ছিটছে। মহানায়ক উত্তম কুমারের নিজের হাতে তৈরি করা সেই বাড়ি। হ্যালো বন্ধুরা, রোমিং বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীতের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। অনেকে কিন্তু অলরেডি তাদের ঘোরা বেড়ানোর প্ল্যানিংও সেরে নিয়েছেন, আর যারা এখনও সারেননি ঝটপট সেরে নিন। 8 থেকে 80 সকলেরই মন কিন্তু এই সময় করে উড়ু উড়ু। সারা বছরের কর্মব্যস্ত জীবন থেকে এই সময় কেউ লম্বা ভ্যাকেশন নিয়ে দূরে কোথাও বড় ট্যুর করতে চলে যান, কেউ বা আবার হাতে সময় কম থাকার দরুন 2-1 দিনের ছুটিতে কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসেন। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব এমনই এক জায়গায়, যেখানে কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টার দূরত্বে হাতে যদি মাত্র 2 দিনের সময় থাকে, তাহলেই আপনারা একই সাথে ঘুরে দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী, ড্যাম, মন্দির, সমস্ত কিছু। অর্থাৎ এক কথায় শীতের আমেজ গায়ে মেখে কম খরচে আপনারা চুটিয়ে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কোন জায়গার কথা বলছি। তাও আপনাদেরকে বলে দিই, এবারে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের পড়োশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। এখন আমি যাবি হাওড়া স্টেশন, তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি হাওড়া স্টেশন। সময় এখন রাত 10:30। আমার আজকের ট্রেন রয়েছে 12307 আপ হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটি রাত 11:25 হাওড়া থেকে ছেড়ে কাল ভোর 3:20 পৌঁছবে ধানবাদ। আসলে এই ট্রেনটাতে ট্রাভেল করার একটাই কারণ হলো আমার হাতে সময় মাত্র একদিন, তাই এই একদিনের মধ্যে আমি আপনাদের ধানবাদের মেন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। আপনারাও যদি একদিনে ধানবাদ প্ল্যানিং করেন, তাহলে রাতের এই ট্রেনটাতে ট্রাভেল করতেই পারেন। এছাড়াও রাতের আরেকটি ট্রেন রয়েছে, সেটি হলো 12321 আপ হাওড়া মুম্বাই মেল, যেটি রাত 11:35 হাওড়া থেকে ছেড়ে ভোর 3:40 পৌঁছবে ধানবাদ স্টেশন। রাতের এই ট্রেনগুলিতে ট্রাভেল করলে সুবিধা হচ্ছে আপনারা ভোর রাতে ধানবাদ পৌঁছে যেতে পারবেন। তারপর সেখানকার রিটায়ারিং রুমে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে একেবারে সকাল আপনারা ফ্রেশ হয়ে অটো বা গাড়ি ধরে সারাদিনের সমস্ত সাইট সিইং সেরে অন দ্য ওয়েতে লাঞ্চ সেরে আবার বিকেলের মধ্যে ধানবাদ স্টেশন ফিরে এসে সেখান থেকে কোনো ফিরতি ট্রেন ধরে আবার রাত্রিবেলা আপনারা হাওড়া ফিরে আসতে পারবেন। তবে রাতের ট্রেনে যদি ট্রাভেল করতে না চান, তাহলে সকালের অনেক ট্রেন আছে হাওড়া থেকে যেগুলি ধানবাদ যায়। যেমন সকাল 6:05 রয়েছে শতাব্দী এক্সপ্রেস, যেটি ধানবাদ পৌঁছে সকাল 9:20 নাগাদ। এছাড়া রয়েছে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি ধানবাদ পৌঁছে ওই বেলা 11:20 11:30 নাগাদ। আর রয়েছে 6:50 বন্দে ভারত এক্সপ্রেস, যেটি ধানবাদ পৌঁছে 9:40 10:10 নাগাদ। তবে যদি একদিনের আপনারা প্ল্যানিং করেন এবং সকালের ট্রেনে ট্রাভেল করেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, কোনো সাইট সিইং পয়েন্টেই কিন্তু আপনারা অতিরিক্ত কোনো সময় ব্যয় করতে পারবেন না। তার কারণ হচ্ছে, যদি একটা স্পটে আপনারা অতিরিক্ত সময় দেন, তাহলে অন্যান্য সাইট সিইং পয়েন্টগুলি ঘুরে আবার বিকেলের ট্রেন ধরা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তবে আপনারা যদি 2 দিনের জন্য ধানবাদ প্ল্যানিং করেন, তাহলে আমি বলবো সকালের ট্রেনে ট্রাভেল করাটাই ভালো। আর 2 দিনের প্ল্যানিংয়ে আপনারা কিভাবে ধানবাদ ঘুরবেন সেটা আমি আপনাদের পরে ডিটেলসে জানাচ্ছি। এখন আগে স্টেশনের ভেতরে যাই। দাঁড়িয়ে রয়েছে এখন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, আর পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমার আজকের সাওয়ারি 12307 আপ হাওড়া যোধপুর এক্সপ্রেস। আর এই হলো আমার কোচ S4, অর্থাৎ স্লিপার ক্লাস। তো হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত এই ট্রেন মোট 259 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর তার মাঝে মাত্র 2টি স্টেশনে দাঁড়াবে। রাত 12:30টায় বর্ধমান জাংশন এবং রাত 2:05 আসানসোল জাংশন। আর হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত এই ট্রেনের স্লিপারের ভাড়া 215 টাকা, আর থার্ড এসির ভাড়া 555 টাকা। তবে একটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, এই ট্রেনটি কিন্তু সপ্তাহে মাত্র 4 দিন ছাড়ে হাওড়া থেকে, শনি, রবি এবং মঙ্গল, বুধ। তবে রাতের আরেকটি যে ট্রেন রয়েছে 12321 আপ হাওড়া মুম্বাই মেল, সেটি কিন্তু সপ্তাহে প্রতিদিনই ছাড়ে, এবং সেই ট্রেনেরও হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত স্লিপারের ভাড়া 215 টাকা, আর থার্ড এসির ভাড়া 555 টাকা। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। সময় এখন রাত 11:25। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল, আর তার সাথে সাথে আমাদেরও ধানবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। তো রাতের অন্ধকারে আর ভিডিও করে কোনো লাভ নেই, তার কারণ রাতের অন্ধকারে আমি আপনাদের কিছুই ভালো করে দেখাতে পারবো না, আর আপনারাও ভালো করে কিছু বুঝতে পারবেন না। তো এখনকার মতো সবাইকে শুভরাত্রি। কাল ভোর 3:20 আবার ধানবাদে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঘড়ির কাঁটায় ভোর 3:08।
আমাদের ট্রেন হাওড়া যোধপুর এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 12 মিনিট আগে এই ধানবাদ পৌঁছে গেছে। আমরা এখন ধানবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আর এই পেছনের এই যে ওভারব্রিজটা দেখছেন, এইখান দিয়ে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপর সেখান দিয়ে আমরা বাইরে বেরোবো। তো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। এখন দাঁড়িয়ে আছি ধানবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। সময় এখন সকাল 6:15। ভোরের আলো কিন্তু ফুটে গেছে। আর স্টেশনের বাইরে যখনই আপনারা আসবেন দেখতে পাবেন এই সব জায়গাতে প্রচুর গাড়ি পার্কিং রয়েছে এবং ওই দিকটাতে অটো পার্কিং রয়েছে। তো আপনারা অটো বা গাড়ি যে কোনো কিছু বুক করে সারাদিনের জন্য সাইট সিইং করতে পারেন। মোটামুটি সাইট সিইংয়ের জন্য সারাদিনে 4-5টি স্পট আছে, যেমন উশ্রী ফলস, ভাটিন্ডা ফলস, তোপচাঁচি লেক, উত্তম কুমারের বাড়ি এবং অন দ্য ওয়েতে পড়বে রামরাজ মন্দির। এই সমস্ত কিছু ঘুরতে কিন্তু অটোতে মোটামুটি ভাড়া পড়ে যাবে আপনার প্রায় 1800 থেকে 2000 টাকা। আর ছোট গাড়ি অর্থাৎ 4 সিটারের ক্ষেত্রে ভাড়া পড়ে যাবে মোটামুটি ওই 2200 থেকে 2500 টাকা মতো। আর যদি বড় গাড়ি লাগে সেক্ষেত্রে ভাড়া পড়ে যাবে মোটামুটি 3 থেকে 3.5 বা 4000 টাকা মতো। তো আমরা ছোট গাড়িতে যাবই ঠিক করলাম, 4 সিটারের গাড়ি। তো সেই গাড়িতে আমাদের ভাড়া পড়বে 2500 টাকা মতো। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা ডাবলু, তো এনার সাথেই আমরা আজকে সারাদিনের সব সাইট সিইংগুলো করবো। আমরা আজকে এখন প্রথমে যাব উশ্রী ফলস, যার দূরত্ব এখান থেকে 55 কিলোমিটার অর্থাৎ 55 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। ধানবাদ স্টেশন থেকে একটুখানি বেরিয়ে আসার পরে এই যে 3 রাস্তার মোড়, এই জায়গাটার নাম হলো পূজা টাকি। আর পেছনের এই যে রাস্তাটা দেখছেন, এইখান দিয়ে কিন্তু ধানবাদ স্টেশন যেতে হয়। এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, টেম্পারেচার মোটামুটি 14-15 ডিগ্রি। আমাকে দেখেই বুঝতে পারছেন আমাকে পুরো মাথা থেকে পা অবধি একদম কভার করে থাকতে হয়েছে। তো শীতকালে কিন্তু এখানে আসলে খুব ভালো লাগবে, তবে আর একটা কথাও মাথায় রাখবেন, এখানে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে, সেই মতো আপনারা প্রোটেকশন নিয়ে আসবেন। ধানবাদ স্টেশন থেকে উশ্রী ফলস যাওয়ার রাস্তা খুবই সুন্দর এবং মসৃণ। আর সকালের হালকা মিঠে রোদের আলোয় সেই রাস্তার সৌন্দর্য আরও যেন বেশ কয়েক গুণ বেড়ে যায়। আমরা যতই সামনের দিকে এগোতে থাকলাম, রাস্তার দুধারে সারিবদ্ধ গাছের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করলো। সাধারণত যে পথে সকলে উশ্রী ফলস যান, আমরা সেই পথে না গিয়ে একটু ঘুর পথে গেলাম। কারণটা খানিক পরেই আপনারা জানতে পারবেন, তবে তার আগে এই সুন্দর পথের সৌন্দর্য আপনারা উপভোগ করুন। উশ্রী ফলস যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার দাদা আছেন ডাবলু দাদা, তিনি রেকমেন্ড করলেন যাওয়ার পথে একটু অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবেন। সেটা হলো বর্ষা জঙ্গলের ভেতর দিয়ে। আর সেই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন চলেছি উশ্রী ফলসের দিকে। দুধারে ঘন সবুজ অরণ্যের বুক চিরে আমাদের গাড়ি দ্রুত গতিতে গন্তব্যের দিকে ছুটে চলল। বর্ষা জঙ্গলকে পার করে আমরা এখন মেন রোডে চলে এসেছি। এই জায়গাটার নাম টুন্ডি। আর চলার পথে আমরা একটুখানি দাঁড়ালাম, কারণ এখান থেকে সামনের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে। একেবারে জলের ওপর পদ্মফুল এবং তার পাশে জঙ্গল এবং ওপাশে রয়েছে সেই সারি সারি বিস্তৃত পাহাড়। খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে। চলে এসেছি আমরা আজকে আমাদের দিনের প্রথম সাইট সিইং করতে উশ্রী ফলসে। এই যে গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। আপনারা অটো বা গাড়ি যেটা করে আসুন না কেন, এখানে আপনাদেরকে নামতে হবে। আর নামার পর ঠিক ওই পেছনে একটুখানি এগিয়ে গেলেই চোখে পড়বে সেই অপূর্ব সুন্দর উশ্রী ফলস। চলুন সেখানে নিয়ে যাই আপনাদের। গাড়ি যেখানে নামিয়ে দিল সেখান থেকে একটুখানি এগিয়ে আসার পর এইটা হলো অবজারভেটরি পয়েন্ট। এইখান থেকে কি সুন্দর লাগছে শুধু উশ্রী ফলসকে দেখতে, একবার দেখুন। এই দেখুন উশ্রী নদী বয়ে এসে এইখান থেকে কিন্তু 3টি ধারায় বিভক্ত হয়ে নিচে ঝাঁপিয়ে পড়ছে এবং তার ফলে এক সুন্দর ফলসের সৃষ্টি হয়েছে। এই ফলসের হাইট 12 মিটার। রবীন্দ্রনাথ ঠাকুরের
সহজ পাটে উস্ত্রী নদীর উল্লেখ আছে। ওইদিকে হলো অবজারভেটরি পয়েন্ট, আর এইখান দিয়ে আমরা এখন নিচে নেমে এলাম। নিচে নেমে একেবারে ফলসের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন সেই সুন্দর নয়নাভিরাম উস্ত্রী ফলস, খুব সুন্দর লাগছে কিন্তু এখানে দেখতে। এবং এখানে দাঁড়িয়ে আমি ফলসের জল আমার গায়ে ছিটছে, অসাধারণ অনুভূতি। এখন সকাল 7:30, তাই লোকজনের আনাগোনা নেই, তাই এই শান্ত স্নিগ্ধ পরিবেশে এইরকম একটা ফলস দেখতে পাওয়ার আনন্দই আলাদা। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর গল্পেও কিন্তু এই উস্ত্রী ফলসের উল্লেখ আছে। গল্পে প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। এই উস্ত্রী ফলস ঝাড়খণ্ডের গিরিডি জেলাতেই অবস্থিত। এবং গল্পে প্রফেসর শঙ্কু তার প্রিয় পোষ্য বা প্রিয় বিড়াল নিউটনকে নিয়ে সকাল এবং সন্ধেবেলা এই উস্ত্রী ফলসের পাড়ে ঘুরতে আসতেন। আমি অনেক ছোটোবেলায় আমার বাবা মার সাথে দেওঘর ঘুরতে এসেছিলাম। তখন কিন্তু আমি এই উস্ত্রী ফলসে ঘুরে গেছিলাম। ছোটোবেলা সেসব স্মৃতি বিশেষ কিছুই মনে নেই, তবে একটা কথা মনে আছে যে যখন এই উস্ত্রী ফলসে এসেছিলাম তখন আমি আমার বাবার সাথে ওই ফলসের একদম ওপরে উঠে গেছিলাম। তো আপনাদেরও যদি কোনো এরকম ছোটোবেলার কোনো স্মৃতি মনে পড়ে যায় অবশ্যই শেয়ার করতে পারবেন। উস্ত্রী ফলস দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে চলার পথে আমরা রাস্তার পাশে দেখতে পেলাম সারিবদ্ধ প্রচুর মহুয়া গাছ। এই মহুয়া গাছের ফল থেকেই কিন্তু তৈরি হয় তরল নেশার পানীয় মদিরা। উস্ত্রীর ফলস দেখে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্ট তোপচাঁচি লেক দেখতে। দূরত্ব 75 কিলোমিটার। তবে চলার পথে আমরা এই পুল বা ব্রিজের ওপর একটু দাঁড়ালাম, কারণ এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে সেই সুন্দর নয়নাভিরাম বরাকর নদী। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃশ্যও কিন্তু খুব সুন্দর। বর্ষার সময় এই নদীতে প্রচুর পরিমাণ জল থাকে। এই নদীর নামে কিন্তু বরাকর রেল স্টেশনও রয়েছে ঝাড়খণ্ডে। আর আপনাদের আরও একটা ইনফরমেশন দিয়ে দিই, এই বরাকর নদীতেই কিন্তু ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছে ঝাড়খণ্ডের বিখ্যাত মাইথন ড্যাম। তো বরাকর নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, এই যে এই রাস্তা, এই ব্রিজ থেকে নেমে আসার পরে গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এর পাশেই রয়েছে একটি ছোট্ট ধাবা। তো এখান থেকে কিন্তু আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। আপনারা যখন আসবেন চাইলে আপনারাও কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তো এখন ভেতরে যাব, দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধাবা থেকে আমরা সকালে ব্রেকফাস্ট অর্ডার দিলাম, 4 পিস কচুরি আর তার সঙ্গে আলুর তরকারি, একদম গরম গরম কচুরি আর আলুর তরকারি। এই টোটাল প্লেটটা পড়লো 25 টাকা। কেমন লাগলো খেতে? খুবই ভালো, মানে ঠিক আছে, চলে যাবে। চেকপোস্ট পার করে আমরা তোপচাঁচি লেকের রাস্তায় প্রবেশ করলাম। উস্ত্রী ফলস দেখে 75 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম পরবর্তী স্পট তোপচাঁচি লেক দেখতে। এই যে পেছনেই আমাদের গাড়ি এখানে আমাদের নামিয়ে দিল। তবে হ্যাঁ, তোপচাঁচি লেকে কিন্তু এন্ট্রি টিকিট অর্থাৎ গাড়ি পিছু এন্ট্রি টিকিট লাগে 50 টাকা। আর এই পেছনেই রয়েছে সেই বিখ্যাত তোপচাঁচি লেক। একেবারে শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই লেক। এই তোপচাঁচি লেক কিন্তু একটি আর্টিফিশিয়াল লেক। ধানবাদ শহরে জল সরবরাহ করার জন্য এই লেকটি তৈরি করা হয়েছিল। এবং আশপাশটা দেখুন, একেবারে সবুজ পাহাড় এবং জঙ্গলে ঘেরা। আর এই যে লেকের এই দিকে যে পাহাড়টি রয়েছে তার ওই পাশে যে পাহাড়, ওটি হলো ঝাড়খণ্ডের বিখ্যাত পরেশনাথ পাহাড়। জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পবিত্র তীর্থস্থান। লেকের ঠিক ওই পারে যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড়ের সবুজ ছায়া এই লেকের জলের মধ্যে পড়ার ফলে এই লেকের সৌন্দর্য কিন্তু আরো বেশ কয়েক গুণ বেড়ে গেছে। এখানে কিন্তু আগত সকল দর্শনার্থীদের জন্য একটি সাবধান বার্তা দেওয়া আছে। এই লেকের জল কিন্তু খুব গভীর, তাই এই লেকের জলে নামা বারণ আছে। এই তোপচাঁচি লেকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায়
অতুলনীয়। এই পাশে এরকম একটি তোরণ করা আছে এবং একটি রাস্তা করা আছে এবং সামনে কিছু লক গেট রয়েছে। তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাব। আর এই তোপচাঁচি লেক আজ থেকে 100 বছর আগে তৈরি করা হয়েছিল। 15ই নভেম্বর 1924 সালে এই লেক তৈরি করা হয় এবং 15ই নভেম্বর 2024-এ 100 বছর পূর্ণ হয় এই লেকের। তোপচাঁচি লেকের জল কিন্তু একেবারে পান্না সবুজ এবং স্বচ্ছ, তবে বেশ গভীরতা আছে, সেটা এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে। আর এই হলো সেই লক গেট। এই লক গেটগুলো দিয়ে কিন্তু এই লেকের জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই হলো জৈনদের পবিত্র তীর্থস্থান পরেশনাথ পাহাড়। আমি ভিডিওয়ে খুব একটা আপনাদেরকে দেখাতে পারবো বলে মনে হয় না, তবে খালি চোখে কিন্তু পরেশনাথ পাহাড়ের ওপরে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথের মন্দির আছে, সেটি কিন্তু খালি চোখেই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই পরেশনাথ পাহাড়ের পাদদেশে রয়েছে মধুবন। সেখানে জৈনদের থাকার জন্য প্রচুর ধর্মশালা রয়েছে। এছাড়াও আগত অন্যান্য ধর্মাবলম্বী তীর্থযাত্রী বা দর্শনার্থীদের জন্য প্রচুর ধর্মশালা এবং খাবারের হোটেল রয়েছে। এছাড়াও অনেক দোকানপাট রয়েছে। তো আপনারা যদি এই কখনো ধানবাদে ঘুরতে আসেন, আপনারা ধানবাদ স্টেশনের কাছাকাছিও কোথাও থাকতে পারেন, অথবা এই পরেশনাথ পাহাড়ের পাদদেশে যে মধুবন রয়েছে সেখানেও থাকতে পারেন। এই পরেশনাথ পাহাড় এবং মধুবন সম্পর্কে ডেডিকেটেড ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই তোপচাঁচি লেকের সাথে কিন্তু আমাদের বাঙালিদের এক সোনালী গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে। চলচ্চিত্র জগতের নক্ষত্র মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যে হিট জুটি, সেই হিট জুটির প্রচুর সুপারহিট বাংলা ছায়াছবি কিন্তু এই তোপচাঁচি লেক এবং তার আশেপাশের অঞ্চলে শ্যুট করা হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হারানো সুর, অগ্নিপরীক্ষা, বিপাশা ইত্যাদি। আর এইসব সিনেমার শুটিং করার সময় কিন্তু মহানায়ক উত্তম কুমারের এই তোপচাঁচি লেক এরিয়াটা খুব ভালো লেগে গেছিল। আর তাই এই তোপচাঁচি লেক ঢোকার আগে যেখানে এন্ট্রি পয়েন্ট রয়েছে, তার পাশেই উনি এক বিশাল জায়গা নিয়ে তার বাড়ি তৈরি করেছিলেন। তো এই লেক ঘুরে আমরা যাব সেই মহানায়ক উত্তম কুমারের নিজের হাতে তৈরি করা বাড়িতে। এই যে আমাদের ড্রাইভার দাদা ডাবলু ধানবাদ ড্রাইভার, এই নামেই কিন্তু গোটা ধানবাদে ইনি পরিচিত। তো এনার গাড়িতেই কিন্তু আজ আমরা ঘুরছি। भैया नमस्ते। बोलिए। हाँ, तो आपका एक बार मोबाइल नंबर बता दीजिए। मेरा मोबाइल नंबर है 8298041085। ওকে, বহুত বহুত ধন্যবাদ ভাইয়া। তো এনার এই গাড়িতেই কিন্তু আমরা আজকে ঘুরছি। তো নাম্বারটা আপনারা শুনে নিলেন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আর এর সাথে সাথে ডেসক্রিপশন বক্সেও ডিটেলসে দিয়ে দেবো। তো আপনারা যখন ধানবাদ ঘুরতে আসবেন, এই ডাবলু দাদার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে তার গাড়িতে আপনারা ঘুরতে পারবেন। খুব ভালো ড্রাইভার, খুব সুন্দরভাবে আমাদেরকে ঘোরাচ্ছেন, এবং যে স্পটগুলো আমরা চুজ করেছি সেগুলোর বাইরেও যদি আরও কোনো স্পট থেকে থাকে, সেই স্পটগুলোও কিন্তু এই ড্রাইভার দাদা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। যেমন উশ্রী ফলস যাওয়ার পথে আমরা আপনাদের একটা জঙ্গল দেখালাম, সেই জঙ্গলটা কিন্তু আমাদের এই স্পটের মধ্যে ছিল না, কিন্তু এই ড্রাইভার দাদাই আমাদেরকে সেই জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে গেলেন। তো এনার ব্যবহার সত্যিই খুব ভালো। আপনারা ধানবাদ আসলে অবশ্যই এই ডাবলু দাদার সাথে যোগাযোগ করবেন। চাচি লেকের যে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে কিন্তু আমরা এই রাস্তা ধরেই এসেছি। এই যে পেছনে হলো তোপচাঁচি লেক, আর এখানে রাস্তাটা দেখুন খুব সুন্দর, দুপাশে কিন্তু একেবারে সারিবদ্ধ গাছ দিয়ে ঢাকা আছে এই রাস্তাটা, কি সুন্দর লাগছে। তবে এই জায়গাটার একটা ইতিহাস আপনাদের বলি। এই যে রাস্তার দুপাশে যত গাছ দেখছেন, এই সমস্ত গাছ কিন্তু মহানায়ক উত্তম কুমারের নিজে হাতে এখানে রোপণ করা। এই যে পেছনেই হলো তোপচাঁচি লেকের এন্ট্রি পয়েন্ট, ওই যে ওখানে, আর ঠিক তার পাশেই রয়েছে মহানায়ক উত্তম কুমারের নিজের হাতে তৈরি করা সেই বাড়ি। তো আমরা এখন বাড়ির ভেতরে ঢুকবো, চলুন। দেখুন, এই হলো সেই বিখ্যাত বাড়ি। হারানো সুর, অগ্নিপরীক্ষা, বিপাশার মতো আরও অনেক ছায়াছবির শুটিং করতে এসে মহানায়ক উত্তম কুমারের এই জায়গাটি এতটাই ভালো লেগে গেছিল যে তিনি এখানে এই বাড়িটি তৈরি করেছিলেন। ওনার শখ ছিল, মানে ওনার স্বপ্ন ছিল যে এখানে উনি একটি ফিল্ম সিটি তৈরি করবেন, কিন্তু কালের নিয়মে সেটা আর করে ওঠা হয়নি। আর আজ এই বাড়িটি একরকম প্রায় ভগ্নদশাই বলা যায়, তবে রং করে কিছুটা রিনোভেট করা আছে বাইরে থেকে, ভেতরে কিন্তু সবই প্রায় ভাঙাচোরা। তো এখন আর এই বাড়িটিতে কেউ থাকেন না, এই বাড়িটি এখন একটি হেরিটেজ হিসেবে এখানে রয়ে গেছে।
তো এই তোপচাঁচি লেকে যে সমস্ত ট্যুরিস্টরা ঘুরতে আসেন তারা কিন্তু একবার হলেও এই মহানায়ক উত্তম কুমারের বাড়িতে পা রেখে সেই ইতিহাসকে ছোঁয়ার চেষ্টা করেন। যেমন আমি এই মুহূর্তে সেই বিখ্যাত বাড়ির এই ইতিহাসকে ছুঁয়ে দেখলাম। দেখতেই পাচ্ছেন জানলা দরজা সবই কিন্তু একদম ভেঙে পড়ে আছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ নেই, কেউ থাকে না, এই বাড়ির আজ কোনো মালিকানাও নেই। দেখুন একেবারে ভগ্নদশা। চলুন একটু ভেতরটা ঘুরে দেখি। দেখুন সেই সমস্ত পুরনো ব্যবহৃত আসবাবপত্র এখানে রয়েছে। সত্যি দেখলে অবাক লাগে এই জায়গাটার সাথে কতই না ইতিহাস জড়িয়ে আছে, এবং আমাদের বাঙালির সেন্টিমেন্টও কিন্তু জড়িয়ে রয়েছে এই জায়গাটার সাথে। এখন বাড়িটাতে বাইরে থেকে রং করে একটু রিনোভেট করা হচ্ছে, কিন্তু ভেতরের অবস্থা একেবারে শোচনীয়। এই দেখুন এখানে কিছু পুরনো খাটও রয়েছে। বাড়িটার আশপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু মহানায়ক উত্তম কুমার তার শখের এই বাড়িটি তৈরি করেছে। চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্ট রামরাজ মন্দির দেখতে। এইখানে গাড়ি আমাদের নামিয়ে দিল, আর এই পেছনে হলো সেই মন্দির, আর ওইখান দিয়ে হলো মন্দিরের প্রবেশপথ। চলুন ভেতরে ঢোকা যাক। নিচ থেকে এইরকম সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এই মন্দিরের ওপরে উঠতে হয়। এখানে কিছু ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন। চত্বরটা কিন্তু বেশ বড়। এখানে কিছু জিনিসপত্র কেনাকাটিরও দোকান রয়েছে। এই দেখুন এই হলো সেই রামরাজ মন্দির। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, একেবারে সাদার ওপরে গোল্ডেনের কাজ করা। এই হলো মন্দিরের প্রবেশপথ। আর এখানে কিন্তু আপনাদের জুতো খুলে তবে খালি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। 10ই ফেব্রুয়ারি 2019 সালে এই মন্দির তৈরি করা হয়। নিচে ঢোকার সময় এখানে জলের ব্যবস্থা করা আছে, এখান থেকে পা ধুয়ে তবে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। এই গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে রয়েছে মহাপ্রসাদ কাউন্টার, অর্থাৎ এখান থেকে এই কাউন্টার থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। 50 টাকা, 150 টাকা, 300 টাকা এবং 600 টাকা বিভিন্ন রকম দামের কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায়। ভেতরের চাতালটা কিন্তু খুব বড় এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে এখানে। এই হলো মূল মন্দির। কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা এসে।
একেবারে শ্বেত শুভ্র মন্দির এবং মন্দিরের গায়ে কিন্তু সোনালী কাজ করা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ধানবাদ ঘুরতে এলে এই জায়গাটায় অবশ্যই একবার আসবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ধানবাদ কিন্তু মূলত একটি কয়লা খনিজনিত অঞ্চল। সমগ্র ধানবাদ জুড়ে প্রচুর কোলিয়ারি রয়েছে। চলার পথে রাস্তার পাশে তেমনই এক কোলিয়ারি চোখে পড়ল। রামরাজ মন্দির দেখে আমরা চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্ট, ঝাড়খণ্ডের বিখ্যাত ভাটিন্ডা ওয়াটারফল দেখতে। রামরাজ মন্দির থেকে এর দূরত্ব ওই মোটামুটি প্রায় 25 কিলোমিটার। তো গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। আপনারা অটো বা গাড়ি যেটা নিয়ে সাইট সিইং করতে আসুন না কেন, এখানেই আপনাদেরকে নামতে হবে। আর গাড়ি পিছু কিন্তু এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফল। তো চলুন এখন সেখানে যাব। এইখান দিয়ে ফলসে নামার আগেই এখানে সামনে আপনারা একটা মূর্তি দেখতে পাবেন। এই মূর্তিটি হলো বিনোদ বিহারী মাহাতোর মূর্তি। বিহার ভেঙে ঝাড়খণ্ড হওয়ার জন্য, অর্থাৎ ঝাড়খণ্ডকে এক স্বতন্ত্র রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই বিনোদ বিহারী মাহাতোর অবদান অনস্বীকার্য। বিনোদ বিহারী মাহাতোর স্ট্যাচুর পাশ দিয়ে একটুখানি এগিয়ে সে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে এবং এইখান দিয়েই নিচে নেমে গেলে ওই দূরে দেখা যাচ্ছে সেই সুন্দর ভাটিন্ডা ফল। তো আমরা এখন সামনের দিকে এগোবো। চারিপাশে ঘন সবুজ জঙ্গল আর তার মাঝে রুক্ষ টিলা বা সারি সারি পাথরের মাঝখান দিয়ে ঝাড়খণ্ডের মুনিডি অঞ্চলের কাটরি নদী বয়ে এসে এই সুন্দর অপূর্ব সুন্দর ভাটিন্ডা ওয়াটারফলের সৃষ্টি করেছে। শীতের মরশুম শুরু হয়ে গেছে, এখনও কিন্তু এই ওয়াটারফলে প্রচুর জল এবং জলের আওয়াজ আপনারা বুঝতে পারছেন কতটা জোরে এই ওয়াটারফলের জল বয়ে চলেছে নিচের দিকে। অর্থাৎ শীতকালে যদি এই রকম রূপ হয় তাহলে বর্ষাকালে এই ওয়াটারফলের কি ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা একবার কল্পনা করুন। এখানে দাঁড়িয়ে কিন্তু আমাকে রীতিমতো চিল্লিয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। ভাটিন্ডা ওয়াটারফলের জলকে আমি ছুঁয়ে দেখছি, খুব ঠান্ডা কিন্তু জল, আর একদম মিনারেল ওয়াটার যাকে বলে, অসাধারণ লাগছে। ধানবাদ ঘুরতে এলে এই জায়গাটা একদম মিস করবেন না, কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে। আমাদের এদিনের সাইট সিইং এখানেই শেষ হলো। এরপর আমরা সোজা ফিরে চললাম ধানবাদ স্টেশনের উদ্দেশ্যে, যার দূরত্ব মাত্র 18 কিলোমিটার। তো বন্ধুরা, সকালবেলা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে চলে এলাম। অর্থাৎ আমরা আবার ফিরে চলে এলাম সেই ধানবাদ স্টেশনে। আর এভাবেই শেষ হলো আমাদের একদিনের ধানবাদ ভ্রমণ। আপনারাও যদি একদিনের জন্য ধানবাদ প্ল্যানিং করেন তাহলে আমাদের মতোই হাওড়া থেকে যে কোনো রাতের ট্রেনে আপনারা ভোরবেলা চলে আসুন ধানবাদ স্টেশন এবং এখানে এসে অটো বা গাড়ি ভাড়া করে তারপর সারাদিনে সমস্ত সাইট সিইং সেরে আবার বিকেলের মধ্যে আপনারা ধানবাদ স্টেশনে ফিরে চলে আসুন। আমাদের আজকের ফেরার ট্রেন রয়েছে 22388 ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি বিকেল 4:20 ধানবাদ থেকে ছেড়ে রাত 9:20 পৌঁছবে হাওড়া স্টেশন। তবে আপনারা যদি দুদিনের জন্য ধানবাদ প্ল্যানিং করেন তাহলে আপনারা হাওড়া থেকে সকালের ট্রেনে ধানবাদ আসুন। সকালের ট্রেন রয়েছে শতাব্দী এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলিতে আপনারা সকালবেলা ধানবাদে এসে প্রথমে যেটা করবেন, একেবারে আজ এবং কাল এই দুদিনের জন্য অটো বা গাড়ি বুক করে নিন। প্রথমে কিন্তু কোনো হোটেল বুক করতে যাবেন না, অটো বা গাড়ি বুক করে আগে ধানবাদ স্টেশনের কাছাকাছি যে সাইট সিইং পয়েন্টগুলি আছে, যেমন তোপচাঁচি লেক, মহানায়ক উত্তম কুমারের বাড়ি, বরসনাথ পাহাড়, ভাটিন্ডা ফলস, এগুলি দেখে অন দ্য ওয়েতে লাঞ্চ সেরে আপনারা বিকেলের মধ্যে ধানবাদ স্টেশন চলে আসুন এবং স্টেশনের কাছাকাছি কোনো হোটেলে আপনারা নাইট স্টে করুন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এই ধানবাদ স্টেশনের কাছাকাছি কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আজকে রাত্রিটা
আপনারা ধানবাদ স্টেশনের কাছাকাছি হোটেলের কাটিয়ে কাল সকালবেলা আপনারা এখান থেকে চেক আউট করে বেরিয়ে প্রথমেই চলে যান 55 কিলোমিটার দূরে উশ্রী ফলস দেখতে। তারপর সেখান থেকে আপনারা সোজা চলে যান ধানবাদের অন্যতম বিখ্যাত টুরিস্ট স্পট পাঞ্চেত ড্যাম এবং মাইথন ড্যাম দেখতে। আপনারা চাইলে মাইথন ড্যামে বোটিংও করতে পারেন। আর মাইথন ড্যাম থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। তো এই পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির ঘুরে আপনারা আবার ফিরে চলে আসুন ধানবাদ স্টেশন এবং এখান থেকে ফেরার ট্রেন ধরে নিন। তবে এখানে আমি আপনাদের আরও একটি অপশান দেব। এই পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির ঘুরে সেখান থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আসানসোল জাংশন, যার দূরত্ব 24 কিলোমিটার। আপনারা সেখান থেকেও কিন্তু ফেরার ট্রেন ধরতে পারেন। এই পাঞ্চেত ড্যাম এবং মাইথন ড্যাম সম্পর্কে আমার ডেডিকেটেড ডিটেলস ভিডিও চ্যানেলে পরে আসবে। কি আশা করি পুরো প্ল্যানিংটা আপনাদের বোঝাতে পারলাম, তাই তো? ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। এরপর আবার নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।